আজকে আমরা আলোচনা করব একটি তড়িৎ দ্বিমেরুর তলে অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এর আগের যে দুটো ভিডিও রয়েছে সেখানে আমরা দেখেছি যে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপরে অবস্থিত কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা। তারপরে ভিডিওতে আমরা দেখেছি যে একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে অবস্থিত যে কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই ভিডিওটি দেখার আগে তোমরা ওই আগের দুটো ভিডিও যেটা রয়েছে তোমরা একটু দেখে নাও, কারণ ওই কনসেপ্ট দুটো এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে। ওখানে যে রাশিমালাগুলো আমরা পেয়েছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তার অক্ষের ওপরে এবং তার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, সেটাকে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তো তার জন্য ওই দুটি বিষয়ের একটা স্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি। তাই তোমরা কাইন্ডলি ওটা দেখে নাও, তারপরে তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে দেখবে জিনিসটা বুঝতে অনেক বেশি সহজ মনে হবে। ঠিক আছে, তবুও আমি শুধু যেহেতু আমাদেরকে ওই এক্সপ্রেশনগুলো এখানে ব্যবহার করতে হবে, তাই আমি একটু খুব শর্টে ওই এক্সপ্রেশনগুলোকে এখানে রিমাইন্ড করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি যে ওই তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপরে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে এই যদি একটি তড়িৎ দ্বিমেরু হয়, এই ধরে নাও একটা তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ আধান আর এই হচ্ছে আমাদের প্লাস কিউ আধান। এদের মধ্যবর্তীকার যে ডিস্টেন্স সেটা খুব শর্ট ডিস্টেন্স ধরে নিয়েছি আমরা। সেই ক্ষেত্রে এই ডিস্টেন্সটা হচ্ছে 2x ডিস্টেন্স, তাই তো? এইবার এই তড়িৎ দ্বিমেরু, এটা একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করেছে। এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দুতে, ধরে নাও এটা একটা বিন্দু পি, এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা। সেখানে আমরা কি দেখেছি, যে এক্সপ্রেশনটা আমরা এখানে পেয়েছিলাম সেই এক্সপ্রেশনটা হয় E is equals to 1/4 pi epsilon naught 2p divided by r cube, যেখানে p হচ্ছে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সেটা কেমন দেখতে হয়? সেটা হচ্ছে আমাদের নেগেটিভ আধান থেকে পজিটিভ আধান বরাবর, এইরকম নেগেটিভ আধান থেকে পজিটিভ আধান বরাবর। আর এই আর ডিস্টেন্সটা যখন আমরা মেজার করেছি, সেটা মেজার করেছিলাম যে এই তড়িৎ দ্বিমেরুর যে দুটি আধান রয়েছে এদের মধ্যবর্তীকার ডিস্টেন্সের একদম মিডল পয়েন্ট, এটা যদি আমাদের ও পজিশন হয়, তাহলে ও থেকে যেই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি অর্থাৎ পি বিন্দু, তার ডিস্টেন্স কত সেটা হচ্ছে আমাদের আর। এটা আমরা দেখেছি। সেটা এক্সপ্রেশন কত হয় এটা। আর এটাকে যদি আমি ভেক্টরিক্যালি লিখি, তাহলে ভেক্টরিক্যালি লিখলে এই এক্সপ্রেশনটা হবে E is equals to 1 divided by 4 pi epsilon naught 2p divided by r cube। কেন? তার কারণ হচ্ছে এখানে যে পি ভেক্টরটি ক্রিয়া করছে নেগেটিভ আধান থেকে পজিটিভ আধান বরাবর, অর্থাৎ বাঁ থেকে ডান দিক বরাবর এইরকমভাবে ক্রিয়া করছে। আর পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা পেয়েছি, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে দিক সেটা হচ্ছে ঠিক একই দিক বরাবর, অর্থাৎ পি যে দিক বরাবর ক্রিয়া করে ইও সেদিক বরাবর ক্রিয়া করে। তার জন্য এক্সপ্রেশনটা আমাদের এইরকম আসছে। তাহলে পি যেদিক বরাবর ক্রিয়া করছে ইও সেদিক বরাবর ক্রিয়া করছে, এটা আমরা দেখেছি। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখেছি কি, যে একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর, সেই ক্ষেত্রে আমরা কি দেখেছি, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর সেখানে দেখেছি যে দুটি আধান, এই ধরে নাও একটা আমাদের আধান রয়েছে মাইনাস কিউ আধান আর এই আধান রয়েছে আমাদের প্লাস কিউ আধান, এবং এদের মধ্যবর্তীকার যে ডিস্টেন্স সেটা খুব শর্ট ডিস্টেন্স, সেটা কত 2x। এবং এই দুটি আধানের মধ্যবর্তী বিন্দু যদি ও হয়, তাহলে ও থেকে আমি একটা রেখা টানবো, বা ও এর উপরে একটা আমরা রেখা টানবো, এমন একটি রেখা যেটি এই তড়িৎ দ্বিমেরুটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে, অর্থাৎ এই রেখাটিকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত যে কোনো একটি বিন্দু যদি পি এইরকম হয়, তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রাশিমালা কত আমরা দেখেছি, E is equals to
1/4πε0 p/r³। ঠিক আছে, সেখানে এই পিটা কত? পি হচ্ছে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আর এই যে ডিস্টেন্স আর, এই ডিস্টেন্স আর মেজার করেছি আমরা ও বিন্দু থেকে পি বিন্দু ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের আর। পরিষ্কার? এটাকে যদি আমরা ভেক্টরিক্যালি লিখি, তাহলে ভেক্টরিক্যালি লিখলে এখানে আমরা পেয়েছিলাম -1/4πε0 p/r³, পি ভেক্টর। এখানে যে মাইনাস সাইনটি এসেছিল কেন? তার কারণ মাইনাস সাইনটি এই কারণে এসেছিল যে পি ভেক্টরটি যেদিক বরাবর ক্রিয়া করে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ঠিক তার অপোজিট দিকে ক্রিয়া করে। অর্থাৎ এখানে পিটা আমাদের কোন দিক থেকে কোন দিক বরাবর ক্রিয়া করছে? বাঁ দিক থেকে ডান দিক বরাবর, অর্থাৎ নেগেটিভ আধান থেকে পজিটিভ আধান বরাবর। কিন্তু পি বিন্দুতে যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বের করেছি, সেক্ষেত্রে দেখেছি সেটা ঠিক উল্টো দিক বরাবর, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক বরাবর ক্রিয়া করে। আর এই উল্টো দিক বোঝানোর জন্য বা বিপরীতমুখী বোঝানোর জন্য আমরা নেগেটিভ সাইন ব্যবহার করেছি। এটা কেন আমরা সেটা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে এই চারটি এক্সপ্রেশন বা দুটি এক্সপ্রেশন তার ভেক্টর ফর্ম দিয়ে চারটি হলো, এগুলো আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে। পরিষ্কার? এর পাশাপাশি আরও দুটো জিনিস আমাদের কাজে লাগবে। সেগুলো কি? সেগুলি হলো ভেক্টরের একটু বেসিক নলেজ। সেটা কি? আমরা লব্ধি ভেক্টর পড়েছি, লব্ধি ভেক্টরের কনসেপ্ট থেকে আমরা দেখেছি যে দুটি ভেক্টর, এই ধরে নাও একটা ভেক্টর, এটাকে আমরা নাম দিলাম পি ভেক্টর। আর এই যদি একটি ভেক্টর হয় কিউ, তাহলে পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর নির্ণয় করার জন্য আমরা কি ব্যবহার করি? ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এইরকম একটা সামান্তরিক অঙ্কন করতে হয়, যার দুটি বাহু হচ্ছে এই ভেক্টর দুটি। এরকম একটা সামান্তরিক অঙ্কন করতে হয়। এই সামান্তরিকের যে কর্ণ সেটা যদি আর হয়, তাহলে লব্ধি ভেক্টরের সংজ্ঞানুযায়ী আর হচ্ছে পি প্লাস কিউ, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে আর। এটা আমরা দেখেছি। আর লব্ধি ভেক্টর আর এর মানটি কত হবে? সেটা যদি আর হয়, তাহলে আরকে আমরা লিখতে পারি √/p² + q² + 2pq cos phi, যেখানে ফাইটা কি? ফাই হচ্ছে পি এবং কিউর মধ্যবর্তী কোণ। আশা করি তোমরা জানো লব্ধি ভেক্টরের কনসেপ্ট। ঠিক আছে, এইবার এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভেক্টরের বিশ্লেষণ, যাকে অনেক সময় বলা হয় বিভাজন, বা ইংরেজিতে যাকে বলা হয় রেজলিউশন অফ ভেক্টরস। সেখানে আমরা কি দেখেছি? সেটা হচ্ছে এই লব্ধি ভেক্টরের ঠিক অপোজিট। অর্থাৎ কোনো একটি ভেক্টর যদি আমায় দেওয়া থাকে, ধরে নাও এইরকম একটি ভেক্টর আমাদেরকে দেওয়া আছে আর ভেক্টর, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটি কোন দুটি ভেক্টর দ্বারা গঠিত সেটা জানার জন্য আমাদের রেজলিউশন অফ ভেক্টর বা ভেক্টরের বিভাজন এই কনসেপ্টটা জানতে হয়। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে দুটি ভেক্টর দেওয়া আছে, তার লব্ধি ভেক্টর কোনটা সেটা কিভাবে আমরা বের করলাম? লব্ধি ভেক্টরের কনসেপ্ট দিয়ে, যে আর ইকুয়ালস টু হবে পি প্লাস কিউ। এবার তোমাকে বলা আছে যে লব্ধি ভেক্টরটা দেওয়া আছে, তুমি বের করে দেখাও যে এটা যেই দুটি ভেক্টর দ্বারা গঠিত সেই ভেক্টরগুলি কী কী। সেটার জন্য আমাদের দরকার হয় রেজলিউশন অফ ভেক্টরস। তার জন্য কি করা হয়? এই ভেক্টরটি যেই বিন্দু থেকে শুরু হচ্ছে, আদি বিন্দু যেটা এটা, এখান থেকে এইরকম একটা অনুভূমিক রেখা টানতে হয় আর এইরকম একটি উল্লম্ব রেখা টানতে হয়। অর্থাৎ এই রেখা দুটি পরস্পরের উপর লম্ব বা এরা সমকোণিক রেখা। এইবার কি করতে হয়? এই ভেক্টরটির যে শেষ প্রান্ত, এখান থেকে একটা প্রজেকশন টানতে হয় এর উপরে, এবং এর উপরে একটা প্রজেকশন টানতে হয় এরকম। এটা নাম দিয়ে দিলাম ও, এটা নাম দিয়ে ধরে দিলাম এ, এটা আমাদের বি, এটা হচ্ছে সি। অর্থাৎ এটা যদি আমাদের পি ভেক্টর হয়, তাহলে পি ভেক্টরকে আমরা লিখতে পারি কিভাবে? এই অ্যাঙ্গেলটা আমরা যদি জানি থিটা, তাহলে পি হবে আমাদের আর কস থিটা। আর ও সি, এটা যদি আমাদের কিউ হয়, তাহলে কিউ হবে আর সাইন থিটা।
কি করে লিখলাম আমি এই কথাটা? এই কথাটা লেখার একটা শর্টকাট প্রসেস আছে, আমি বলছি তোমাদেরকে। আগে দেখি যে কি করে এলো। এই যে একটা ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজটা তোমরা খেয়াল করো। এই ত্রিভুজের মধ্যে এই কোণটা কত আমাদের? থিটা কোণ। এই ভেক্টরটা কত? আর। এটা হচ্ছে আমাদের পি। আর এ বিটা কত? এ বিটা আর ও সিটা একই জিনিস, তাহলে এটা যদি কিউ হয় তাহলে এটাও কিউ। বোঝা গেল? তার মানে এটা যদি পি হয় তাহলে এটা আমাদের কিউ হবে। তাহলে এখান থেকে লেখো কস থিটা। কস থিটা সমান কত হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ও বি। আর অতিভুজ কত? ও এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ও বি ইজ ইকুয়ালস টু ও এ কস থিটা। আচ্ছা, ও বি মানে কত? ও বি মানে হচ্ছে আমাদের পি। পি মানে আমি লিখতে পারি আর কস থিটা, যেটা আমি তখন ডিরেক্টলি লিখলাম। কী করে ডিরেক্টলি লিখলাম সেটা আমি তোমাদের বলছি একটু পরে। এবার দেখো এই সাইন থিটা তাহলে কত হবে? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত? লম্ব হচ্ছে এ বি। এ বি বাই অতিভুজ কত? ও এ। তাহলে এখান থেকে আমরা পাবো এ বি সমান ও এ সাইন থিটা। আচ্ছা, এ বি মানে কত? এ বি মানে হচ্ছে আমাদের কিউ। কিউ মানে হচ্ছে আমাদের আর সাইন থিটা। পরিষ্কার বোঝা গেল? তাহলে পি কস আর কস থিটা এবং আর সাইন থিটাকে যোগ করলে পরে আমরা যে লব্ধি ভেক্টরটি পাবো সেটা হচ্ছে আমাদের আর। আর এই যে কথাটা বললাম আমি প্রথমে যে লিখলাম এটা আর কস থিটা, এটা আর সাইন থিটা, এই প্রসিডিওরটা ফলো না করেই বলতে পারি সেটার জন্য একটা ছোট্ট কথা রয়েছে। সেটা কি? সেটাকে বলা হয় লাগা কস খাড়া সাইন। অর্থাৎ এখানে এই যে কোণটা থিটা যেই বাহুর সঙ্গে লেগে থাকে সেটার সঙ্গে কোসাইন সম্পর্ক থাকবে, আর যেটা খাড়া অবস্থায় থাকবে সেটার সঙ্গে সাইন সম্পর্ক থাকবে। অর্থাৎ এটা যদি আমাদের আর ভেক্টর হয় তাহলে এটা হবে আর কস থিটা ভেক্টর, আর এটা হবে আমাদের আর সাইন থিটা ভেক্টর। লাগা কস যেটার সঙ্গে লেগে থাকবে সেটা হবে কস, আর যেটা খাড়া অবস্থায় থাকবে সেটা হবে আমাদের সাইন। তাহলে এখানে আমরা কি কি জানলাম? যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো একটি বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, তার ভেক্টর রূপটা কি সেটা জানলাম। আবার তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত এবং তার ভেক্টর রূপটি কত সেটা জানলাম। তারপরে দেখলাম যে ভেক্টরের লব্ধি ভেক্টর কি, লব্ধি ভেক্টরের কনসেপ্ট বা ভেক্টরের সংযোজন যাই বলি না কেন, সেক্ষেত্রে আমরা দেখলাম যে একটা দুটি ভেক্টর যদি আমার দেওয়া থাকে তাহলে দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর হয় দুটি ভেক্টর দুটির ভেক্টর সংযোজনের সঙ্গে সমান, এবং সেই ভেক্টরটির মান কত হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস ফাই। সে ফাইটি কি? ফাই হচ্ছে প্রদত্ত ভেক্টর পি এবং কিউর মধ্যবর্তী কোণ। আর ভেক্টরের বিভাজন বা বিশ্লেষণ বা রেজলিউশন অফ ভেক্টরসে কি দেখলাম? যে কোনো একটি ভেক্টর যদি আমায় দেওয়া থাকে তাহলে সেই ভেক্টরটি কোন দুটি ভেক্টর দ্বারা গঠিত সেটা আমরা কি করে বের করতে হয় সেটা এখানে জানলাম। অর্থাৎ এটা যদি একটা ভেক্টর হয় তাহলে তার একটা অনুভূমিক উপাংশ থাকবে, একটা উল্লম্ব উপাংশ থাকবে। অনুভূমিক উপাংশটি হবে এই ভেক্টরটির কোসাইনের সঙ্গে সম্পর্কযুক্ত, আর উল্লম্ব উপাংশটি হবে প্রদত্ত ভেক্টরটির সাইনের সঙ্গে সম্পর্কযুক্ত। পরিষ্কার বোঝা গেল? এইবার চলে আসছি আমাদের মূল বিষয়, মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে তড়িৎ দ্বিমেরুর তলে অবস্থিত যে কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে। ঠিক আছে, তো চলো এখানে দেখা যাক। এটাকে একটু পেজটাকে উপরে তুলে নিই, আমাদের এখন একটু জায়গার দরকার আছে। ঠিক এই রকম। এইবার ধরো আমাকে দুটো আধান দেওয়া আছে। এই একটা আধান আমাদের মাইনাস কিউ আধান, আর এই একটা আধান দেওয়া আছে প্লাস কিউ আধান। পরিষ্কার বোঝা গেল? আর এদের মধ্যবর্তীকার যে ডিস্টেন্স সেটা খুব ক্ষুদ্র ডিস্টেন্স, তার মানে এটা একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করছে। এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপরে অবস্থিত কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সেটা আমরা দেখলাম। এর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত সেটাও দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি সেটা যে সবসময় তার অক্ষের ওপরে অবস্থিত হবে কোনো একটা বিন্দুতে তা নাও হতে পারে, সেটা তার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হবে সেটাও নাও হতে পারে। আমাকে একটা যে কোনো আরবিটারি একটা পয়েন্ট দেওয়া হলো, ধরে নাও আমি তোমাকে বললাম যে বলো তো এই পয়েন্টটিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, বলো এবার কি করে বের করবে?
আজকের আলোচনায় আমরা সেটাই দেখব যে তড়িৎ দ্বিমেরুটি যেই তলে রয়েছে সেই তলের ওপর অবস্থিত যে কোনো একটা আরবিটারি পয়েন্ট, এটা ধরে নিলাম এটার নাম হচ্ছে পি। তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা বের করে দেখাও, একটা জেনারেল ফর্ম। তাহলে আগের দুটো আলোচনার ক্ষেত্রে দেখেছি যে আমরা যেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই সেই পয়েন্টে ডিস্টেন্সটা মেজার করার প্রসিডিওর হচ্ছে যে আধান দুটি দেওয়া থাকে সেই আধান দুটির মধ্যবিন্দু থেকে, এটা যদি আমাদের মধ্যবিন্দু হয় তার থেকে ওই বিন্দুটির ডিস্টেন্স কত সেটা, তাই তো। তাহলে এইখান থেকে আমাদের এই ডিস্টেন্সটা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের আর ডিস্টেন্স। পরিষ্কার বোঝা গেল? এইবার দেখো এই যে তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুর একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকবে কোন দিক থেকে কোন দিক বরাবর, মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধান বরাবর, এইরকম। পরিষ্কার? এখানে আমরা ধরে নিচ্ছি যে এই যে ভেক্টরটি রয়েছে অর্থাৎ আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটার নাম আমরা দিয়ে দিই পি, পি ভেক্টর, যেটা কোন দিক থেকে নেগেটিভ থেকে পজিটিভ চার্জ বরাবর ক্রিয়া করে, এটা আমরা জানি। এই পি ভেক্টরটি এটার নাম দিয়ে ধরে নিলাম আমরা ও। তাহলে ওপি রেখাটির সঙ্গে থিটা কোণে আনত, বোঝা গেল? বা বলতে পারি যে এই ওপি রেখাটি আমরা যেই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি সেই পি বিন্দুটি এই আমাদের তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর ডিস্টেন্সে অবস্থিত এবং এই ওপি রেখাটি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সঙ্গে থিটা কোণে আনত। এবার একটু মন দিয়ে শোনো এই জিনিসগুলো, ঠিক আছে? এখানে দেখো এই যে ভেক্টরের বিভাজন একটু আগে আমরা দেখলাম, ভেক্টরের বিভাজন বা বিশ্লেষণ আমরা দেখলাম। কি দেখলাম? যে একটা ভেক্টর যদি আমায় দেওয়া থাকে তাহলে সেই ভেক্টরটি কোন দুটি উপাংশ দ্বারা গঠিত সেটা আমরা বের করতে পারি সহজেই। এই ক্ষেত্রে দেখো এই যে কোণটি রয়েছে থিটা কোণ, এখানে আমাদের একটা থিটা কোণ ছিল, এই ভেক্টরটি দেওয়া আছে যেই বাহুটির সঙ্গে থিটা কোণটি লেগে আছে সেটা হবে এর কোসাইন, অর্থাৎ এটা যদি আর হয় তাহলে এটা হবে আর কস থিটা। ঠিক একইভাবে এটা যদি আমাদের পি হয় তাহলে এদিক বরাবর আমাদের ক্রিয়া করবে পি সাইন থিটা, আর ঠিক উল্লম্ব রেখা বরাবর ক্রিয়া করবে আমাদের পি, আমি একটু ভুল বললাম, এখানে এটা যদি আমাদের পি হয় তাহলে যেই রেখাটি এই সঙ্গে থিটা কোণ করে আছে এই রেখাটি এই দিক বরাবর ক্রিয়া করবে পি কস থিটা, লাগা কস। আর খাড়া অবস্থায় যেটা উল্লম্ব উপাংশ যেটা থাকবে সেটা আমাদের হবে এই দিক বরাবর পি সাইন থিটা। পরিষ্কার বোঝা গেল? এটাকে আমরা একটু এঁকে দেখি। দেখো আমাদের পি কস থিটা হবে এই দিক বরাবর, এটা আমরা দিয়ে দিই, ছবিটা আঁকি। দেখো এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ আধান, এটা মাইনাস কিউ আধান, আর এটা হচ্ছে আমাদের প্লাস কিউ আধান। আর এই যে ভেক্টরটা আমরা পেলাম এটা আমাদের কি ভেক্টর হবে? এটা হচ্ছে আমাদের পি কস থিটা, অর্থাৎ এই পি ভেক্টরের কোসাইন একটা উপাংশ পেলাম, এটা হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশটি, এই যে উপাংশটি ওবি। আর খাড়া অবস্থায় যেটা আছে সেটা আমরাও পাবো একইভাবে, খাড়া অবস্থায় যেটা থাকবে সেটা হবে আমাদের ঠিক এই রকম। পরিষ্কার? যেখানে আমাদের এই প্রান্তটা হবে আমাদের নেগেটিভ আধান, ধরে নিতে পারি এই দিক বরাবর ক্রিয়া করবে আমাদের পজিটিভ আধান। কেন বলছি দেখো, এটা হচ্ছে আমাদের পি সাইন থিটা। আমরা এই দিকটাতে নেগেটিভ এই দিকটাতে পজিটিভ কেন ধরলাম? আমাদের ভেক্টরটি ক্রিয়া করে কোন দিক বরাবর? তড়িৎ দ্বিমেরু ভ্রামক সবসময় নেগেটিভ আধান থেকে পজিটিভ আধান বরাবর যায়। আমরা নেগেটিভ আধানটি দেখিয়েছি হলুদ কালি দিয়ে, আর এটা আমাদের এই ব্লু কালারটা দিয়ে আমরা দেখিয়েছি এটাকে, বা আকাশি কালার যেটা স্কাই কালার, সেটা দিয়ে আমরা দেখিয়েছি আমাদের পজিটিভ আধানটিকে। সেটা বোঝানোর জন্যই এটা নেগেটিভ দিক, এটা পজিটিভ দিক, নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর ক্রিয়া করছে, এটাও নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর ক্রিয়া করছে। তাহলে আমাদের পি ভেক্টরটি পি সাইন থিটা এবং পি কস থিটা দ্বারা গঠিত, বা বলা যেতে পারে এই পি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার দুটি উপাংশ, একটা হবে পি কস থিটা, একটা হবে পি সাইন থিটা। পরিষ্কার বোঝাতে পারলাম? এইবার আসছি আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা পাবো সেটা কিন্তু পি এর জন্য নয়, পি কস থিটার জন্য এবং পি সাইন থিটার জন্য। কি করে?
দেখো তোমরা এখন এই রেখাটা যেটা আছে এটাকে ভুলে যাও, এই রেখা যেটা আছে এটাকে ভুলে যাও, এই রেখাটা ভুলে যাও, এই রেখাটা ভুলে যাও। এবার তোমরা খালি এটার দিকে কনসেন্ট্রেট করো যে পি কস থিটা, এটা হচ্ছে আমাদের নতুন একটা, এই যে পি কস থিটা এটা হচ্ছে আমাদের নতুন তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে আমাদের নেগেটিভ আধান, এটা আমাদের পজিটিভ আধান, এদিক বরাবর যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ক্রিয়া করছে সেটা হচ্ছে কত, পি কস থিটা। সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটি যেই অক্ষ বরাবর ক্রিয়া করছে, অর্থাৎ এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিক বরাবর ক্রিয়া করবে, ঠিক এই দিক বরাবর ক্রিয়া করবে। পরিষ্কার করবে কি না? আমরা কি দেখেছি যে কোনো একটি তড়িৎ দ্বিমেরু, এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে অবস্থিত কোনো একটা বিন্দু পি, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিক বরাবর ক্রিয়া করবে, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক যে দিক বরাবর ক্রিয়া করে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ঠিক সেদিক বরাবরই ক্রিয়া করে, যেটা আমরা একদম প্রথমে দেখেছি। একটু দেখো তোমরা, এই যে তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিক বরাবর ক্রিয়া করে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ঠিক সেদিক বরাবরই ক্রিয়া করে। এই ক্ষেত্রে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত, পি। এই ক্ষেত্রে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি কস থিটা। বোঝা গেল? তাহলে এটা যদি তড়িৎ দ্বিমেরু জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 হয়, E1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, E1 হবে আমাদের, এটা ভেক্টর চিহ্ন দেই, E1 হবে 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা, 2p cos থিটা, 2p cos থিটা বাই আর কিউব। কেন লিখলাম 2p cos থিটা, মন দিয়ে শোনো, একবার দেখো এই জিনিসটাকে। এখানে আমরা যখন লিখেছি এটা হচ্ছে আমাদের পি কস থিটা, সরি 2p ডিভাইডেড বাই আর কিউব। এখানে আমরা পি লিখেছি কেন, কারণ এই যে তড়িৎ দ্বিমেরুটি ছিল, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল পি, আর এখন আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হচ্ছে, পি কস থিটা, তাহলে পি এর জায়গায় আমাকে পি কস থিটা লিখতে হবে, আর ভেক্টরিক্যালি লিখলে এটা এরকম হবে। বোঝাতে বললাম পরিষ্কার? এইবার আমরা আসি দ্বিতীয়টি ক্ষেত্রে, অর্থাৎ এবার আমরা এটাকেও ভুলে যাব, এটাকেও ভুলে যাব, এখন শুধু এটার দিকে কনসেন্ট্রেট করব। এখন দেখো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এই উল্লম্ব উপাংশটির ক্ষেত্রে, এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের নেগেটিভ আধান, এটা আমাদের পজিটিভ আধান, তাহলে এই দিক বরাবর যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটি ক্রিয়া করছে তার মান কত, পি সাইন থিটা। এইবার এই যে পি বিন্দুটি, মনে হচ্ছে না এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত কোনো একটি বিন্দু পি, পরিষ্কার? তাহলে এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত, এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত কোনো একটা বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিক বরাবর ক্রিয়া করবে, ঠিক এই দিক বরাবর ক্রিয়া করবে। করবে কিনা বলো? তার কারণ কি, আমরা এখানে দেখলাম একটু আগেই যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দুতে, এই যদি আমাদের তড়িৎ দ্বিমেরু হয়, যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক ক্রিয়া করছে এই দিক বরাবর, তার ক্ষেত্রে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটি ক্রিয়া করছে ঠিক এই দিক বরাবর, তার ঠিক উল্টো দিক বরাবর। অর্থাৎ এখানে আমাদের পি সাইন থিটা ক্রিয়া করছে এই দিক বরাবর, তার মানে এর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা উল্টো দিক বরাবর ক্রিয়া করবে, এটাকে আমরা নাম দিলাম E2। পরিষ্কার বোঝা গেল কথাটা? এই ক্ষেত্রে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, সরি তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত বেরিয়েছে, E2 is equals to minus 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব, আর এই ক্ষেত্রে কত হবে, পি সাইন থিটা বাই আর কিউব, পি সাইন থিটা বাই আর কিউব। এই জায়গাটা কোনো কনফিউশন রাখবে না, এক্ষেত্রে যেটা বললাম এই ক্ষেত্রে সেটাই। এই ক্ষেত্রে যখন আমরা বের করেছিলাম, এক্ষেত্রে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান ছিল পি, তার জন্য আমরা এইখানটাতে আমরা লিখছিলাম পি। এখন এই ক্ষেত্রে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত, পি সাইন থিটা, তাহলে এখানে আমাদের পি এর জায়গায় লিখতে হবে কি, পি সাইন থিটা। বোঝা গেল পরিষ্কার? তাহলে E1 কত, E2 কত আমরা বেরিয়ে গেল। তাহলে পি বিন্দুতে দুটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করছে, একটা ক্রিয়া করছে E1 যেটা ক্রিয়া করছে এদিক থেকে এদিক বরাবর, আরেকটা ক্রিয়া করছে এদিক থেকে এদিক বরাবর যেটা হচ্ছে আমাদের E2। তাহলে আমাদের ভেক্টরের বিভাজন বা বিশ্লেষণ বা রেজলিউশন অফ ভেক্টরের কনসেপ্টের ব্যবহার শেষ। এইবার আমরা ব্যবহার করব লব্ধি ভেক্টরের কনসেপ্টটা। লব্ধি ভেক্টরটা আরেকবার তোমরা দেখে নাও এখানে, যে লব্ধি ভেক্টর আমরা কি দেখলাম,
যে দুটি ভেক্টর দেওয়া আছে তার লব্ধি ভেক্টর বের করার পদ্ধতি হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র ব্যবহার করে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। সেই সামান্তরিকের যে কর্ণ হবে সেটাই হবে সেই ভেক্টর দুটির লব্ধি ভেক্টর। তার মান বের করার প্রসিডিওর কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos ফাই। ফাই হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তীকার কোণ। ঠিক আছে, এটাই আমরা এখানে ব্যবহার করব। এইখানে দেখো একটা জিনিস খেয়াল করে, সেটা কি? সেটা হচ্ছে এইখানে যে ক্রিয়া করছে u1 এই দিক বরাবর আর e2 ক্রিয়া করছে এই দিক বরাবর, তাহলে লব্ধি ভেক্টর বের করার পদ্ধতি কি? এইরকম আমরা একটা রেখা কল্পনা করলাম আর এইরকম একটা, তাহলে এটা একটা আয়তকার ক্ষেত্র হলো। এই আয়তক্ষেত্রের যে কর্ণ হবে, এই যে কর্ণ, সেটাই হচ্ছে আমাদের লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, এবং এর মানটা কত আমরা ধরে নিলাম ই। অর্থাৎ এই ক্ষেত্রে যেমন দেখলাম লব্ধি ভেক্টরের ক্ষেত্রে পি জানা আছে, কিউ জানা আছে, তাহলে আর কত হচ্ছে? আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। এক্ষেত্রে আমাদের ই1 জানা আছে, ই2 জানা আছে, তাহলে ই কত হবে? অতএব ই হবে আমাদের ই1 প্লাস ই2। পরিষ্কার? তাহলে এই ভেক্টরটির মান কত হবে? ই ইজ ইকুয়ালস টু মড অফ ই, এটা হবে ই1 স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার প্লাস 2e1 ই2 কস ফাই। ফাই কত ছিল? এই ভেক্টর দুটির মধ্যবর্তীকার কোণ। এখানে দেখতেই পাচ্ছি এরা পরস্পরের সঙ্গে সমকৌণিক। সমকৌণিক মানে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি। আচ্ছা, কস 90 ডিগ্রি মানে কত হয়? এটা ভ্যালু তো হয়ে যায় 0, তাহলে এই পুরো টার্মটা হয়ে যাবে 0। তাহলে শুধু পড়ে থাকবে আমাদের এই দুটো টার্ম, মানে ই হবে আমাদের রুট ওভার ই1 স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার। ঠিক আছে, এবার ই1 আর ই2 তো আমাদের জানা আছে, তাহলে অটোমেটিক্যালি আমাদের এখান থেকে ই1 স্কোয়ার আর ই2 স্কোয়ারও বেরিয়ে যাবে। ই1 স্কোয়ার কত হবে? 1/4πε0 2p cos থিটা ডিভাইডেড বাই আর কিউব তার হোল স্কোয়ার, অর্থাৎ 1/4πε0 তার হোল স্কোয়ার ইন্টু 4p স্কোয়ার cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 6। ঠিক একইভাবে আমরা ই2 স্কোয়ারও বের করে ফেলতে পারবো। ই2 স্কোয়ার হবে আমাদের -1/4πε0 p সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব হোল স্কোয়ার, তাহলে এখানে হবে 1/4πε0 তার হোল স্কোয়ার পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 6। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম, ই1 স্কোয়ার ই2 স্কোয়ার, এগুলো আমরা এখানে পুট করে দেবো। তাহলে কি পাচ্ছি দেখো, এই ভ্যালুগুলো এখানে বসালে পাবো 1/4πε0 হোল স্কোয়ার 4p স্কোয়ার cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 6 প্লাস 1/4πε0 হোল স্কোয়ার পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 6। পরিষ্কার? তাহলে এখান থেকে দেখো 1/4πε0 হোল স্কোয়ার 1/4πε0 হোল স্কোয়ার পি স্কোয়ার আর টু দি পাওয়ার 6 দুটোর মধ্যে কমন আছে, এটাকে আমরা বাইরে বের করে নিতে পারবো। এবার যেহেতু রুট ওভার আছে, রুট ওভার বাইরে চলে আসলে কত হবে? 1/4πε0 পি স্কোয়ারটা হয়ে যাবে পি আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে আর কিউব, তাহলে ভেতরে কি পড়ে থাকবে? রুট ওভার 4 cos স্কোয়ার থিটা প্লাস এখানে পড়ে থাকবে শুধু সাইন স্কোয়ার থিটা। পরিষ্কার? এবার এটাকে আমরা একটু এলাবোরেট করি। দেখো 1/4πε0 একটু সিম্পলিফাই করলে হবে আর কিউব। দেখো 4 cos স্কোয়ার থিটাটাকে আমরা কী লিখতে পারি? 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখতেই পারি, প্লাস সাইন স্কোয়ার থিটা। 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কত হবে? 4 cos স্কোয়ার থিটা। কেন লিখলাম? তার কারণ হচ্ছে এই দুটোকে আমরা জ্যামিতির সূত্র থেকে জানি
যে সাইন স্কোয়ার থিটা প্লাস কয় স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তার মানে এই জায়গাতে আমরা 1 লিখতে পারি। এখান থেকে আমরা পাবো 1/4πε0 পি ডিভাইডেড বাই আর কিউব রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, অর্থাৎ ই এর ভ্যালুটা আমাদের বেরোলো, এটা এটা, তাই তো? এইটাই হচ্ছে আমাদের আজকের মূল যে এক্সপ্রেশনটা বের করার ছিল সেটা, যে পি বিন্দুতে ক্রিয়াশীল লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে 1/4πε0 পি বাই আর কিউব রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এই থিটাটা কি? থিটাটা হচ্ছে যে এই যে প্রদত্ত তড়িৎদ্বিমেরু ভ্রামক যাই বলো না কেন, তার সঙ্গে এই পি বিন্দুটি থিটা কোণে আনত রয়েছে, বা ওপি সরলরেখাটি থিটা কোণে আনত রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা জেনারেলাইজড ফর্ম। এবার একটা মজার জিনিস তোমাদের দেখাবো। পরীক্ষার সময় কি হয় যে অনেকের মধ্যে খুব কনফিউশন থাকে যে অক্ষের উপরে অবস্থিত কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 1/4πε0 2p ডিভাইডেড বাই আর কিউব না p ডিভাইডেড বাই আর কিউব। আবার লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রেও তাই হয়, কনফিউশন হয় যে 2p লিখবে না p লিখবে, অর্থাৎ 1/4πε0 p বাই আর কিউব না 2p বাই আর কিউব। কিন্তু তোমরা যদি এই এক্সপ্রেশনটা, এই জেনারেল এক্সপ্রেশনটা সবসময় মনে রাখতে পারো, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তার আগে আরেকটু ডিসকাশন করে নিই এখানে। এই ডিসকাশনটা এখানে শেষ হলো না, তার কারণ হচ্ছে কি, যে এই যে পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, এটা তো তার শুধুমাত্র মানটা বেরোলো, এর অভিমুখটাও তো জানতে হবে, কারণ ই তো একটি ভেক্টর রাশি। পরিষ্কার কথাটা? তাহলে এর অভিমুখটা বের করার প্রসিডিওর কি? অভিমুখ বের করার প্রসিডিওর হচ্ছে, আমরা এখানে ধরে নিচ্ছি যে এই ইউ1 ভেক্টরটির সঙ্গে এই লব্ধি ভেক্টর ই, এটা ধরে নাও আলফা কোণ করে আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা নাম দিই, একটু বোধ হয় নোংরা হয়ে যাবে জায়গাটা, তবু আমি নাম দিতে হচ্ছে, কিছু করার নেই। এটাকে নাম দিলাম, ধরে নাও এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এক্স পয়েন্ট, এটা আমাদের ওয়াই পয়েন্ট, এটা আমাদের জেড পয়েন্ট। তাহলে এই যে এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেলটা তৈরি হলো না, এখানে যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজের এই কোণটা কত? আলফা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না? এখান থেকে আমি লিখতে পারি ট্যান আলফা, সেটা কত হবে? ট্যান আলফাটা হবে লম্ব বাই ভূমি। লম্ব কত? ওয়াই জেড, লম্ব হচ্ছে আমাদের ওয়াই জেড, আর ভূমি কত? ভূমি হচ্ছে এক্স ওয়াই, পরিষ্কার? এইবার এখানে দেখো এই ওয়াই জেড এটা কি? এটা রিপ্রেজেন্ট করছে এইটাকে, এটা মানে হচ্ছে আমাদের ই2, তাহলে এখানে লিখবো আমাদের ই2। আর এক্স ওয়াইটা কি? এক্স ওয়াই হচ্ছে এটা, এটা আমাদের কি? নাথিং বাট ইউ1, আমরা এখানে লিখবো আমরা ইউ1। এইবার ই2 আমরা পেয়েছি, ইউ1 আমরা পেয়েছি। ই2 আমাদের কত হবে? ই2 হবে আমাদের 1/4πε0 পি সাইন থিটা বাই আর কিউব। যদি ভেক্টরিক্যালি লিখি তখন আমাদের নেগেটিভ সাইনটা আসবে, কারণ নেগেটিভ সাইনটা ডিফাইন করছে যে পি এর ডিরেকশনের অপোজিট ডিরেকশনে ক্রিয়া করছে। এখানে আমাদের একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। পি এর ডিরেকশনের অপোজিট ডিরেকশনে ক্রিয়া করছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটি, কিন্তু আমরা এখানে শুধুমাত্র মানটা কনসিডার করছি, তাহলে আমাদের এই নেগেটিভ সাইনটা কনসিডার করার দরকার নেই, শুধুমাত্র আমরা ভ্যালুটা এখানে দেখছি, তাই তো? তাহলে ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, কি পাবো? ই2 এর জায়গায় পাবো 1/4πε0 পি সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব। আর ইউ1 এর জায়গায় কী পাবো? 1/4πε0 2p cos থিটা ডিভাইডেড বাই আর কিউব। তাহলে এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, তাহলে দেখো এখানে 1/4πε0 এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর কিউব ক্যান্সেল আউট হয়ে যাবে, পি ক্যান্সেল আউট হয়ে যাবে, পরে থাকবে কি? সাইন থিটা বাই 2 cos থিটা, অর্থাৎ সাইন থিটা বাই 2 cos থিটা। তাহলে এটাকে লিখতে পারি সাইন থিটা বাই cos থিটা মানে হচ্ছে ট্যান থিটা,
অর্থাৎ আমাদের আলফাটা কত হচ্ছে ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। এখানে এই যে আলফা কোণটা, এই আলফা কোণটা হচ্ছে সেই কোণ যেই কোণ বরাবর আমাদের লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্যটি ক্রিয়া করছে। অর্থাৎ লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্য এই তড়িৎ দ্বিমেরুর জন্য তার তলে অবস্থিত যে কোনো একটি বিন্দু পিতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান কত, সেটা হচ্ছে আমাদের এটা 1/4πε0 p/r³ √3 cos² θ + 1। কিন্তু এই যে তড়িৎক্ষেত্র প্রাবল্য তার তো একটা অভিমুখ থাকবে, সে অভিমুখটা কোন দিক বরাবর ক্রিয়া করবে, এই U1 যে দিক বরাবর ক্রিয়া করছে তার সঙ্গে আলফা কোণ করে এটা ক্রিয়া করবে। আর সেই আলফা কোণটা আমরা কীভাবে পাচ্ছি, আলফা কোণ হচ্ছে ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। অর্থাৎ এই থিটা যদি আমার জানা থাকে, অর্থাৎ পি বিন্দুটি আমাদের পি বিন্দুটি কত কোণ করে আছে তড়িৎ দ্বিমেরুর সঙ্গে, এই পি বিন্দুটি তড়িৎ দ্বিমেরুর সঙ্গে কত কোণ করে আছে থিটা যদি আমরা জেনে যাই, তাহলে ট্যান থিটার ভ্যালু জেনে যাব। ট্যান থিটার ভ্যালু জেনে গেলে তার সঙ্গে হাফ যদি আমরা গুণ করে দিই তাহলে একটা ভ্যালু পাবো, তার ট্যান ইনভার্স নিলে বলে আলফা একটা কোণ পাবো। অর্থাৎ বলতে পারি যে লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্য তার মান হচ্ছে এটা এবং তার অভিমুখ U1 ভেক্টর যেদিক বরাবর ক্রিয়া করছে তার সঙ্গে অমুক ডিগ্রি কোণ করে এটি ক্রিয়া করছে, বা অমুক ডিগ্রি কোণ করে সেই দিক বরাবর ক্রিয়া করছে। পরিষ্কার বোঝা গেল? তাহলে আমাদের আজকের আলোচনার মেইন যে জিনিসটি ছিল সেটা আমরা প্রুফ করে ফেললাম। সেটা হচ্ছে যে তড়িৎ দ্বিমেরুর তলে অবস্থিত যে কোনো একটি বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের রাশিমালা হচ্ছে এটা এবং তার অভিমুখ হচ্ছে এটা। এইবার আমাদের ডিসকাশন একটা ছোট্ট আলোচনা দিয়ে শেষ করব। সেটা কি, যেটা প্রথমে বলেছিলাম একটা মজার জিনিস দেখব একদম সবার শেষে। সেই মজার জিনিসটা কি দেখো, এখানে আমরা পেলাম কি E = 1/4πε0 p/r³ √3 cos² θ + 1। তোমরা এই এক্সপ্রেশনটাকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে এটা অনেক সুবিধা দেবে তোমাদেরকে। কি করে খেয়াল করো, এই যে আমরা মনে করো আমরা জানতে চাই যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোনো একটি বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি। তাহলে এই যে তড়িৎ দ্বিমেরু তার অক্ষের উপরে কোনো একটা বিন্দু যদি মনে করো এটা হয়, আমাদের এই বিন্দু যদি এখানে হতো, তাহলে এই পি বিন্দুটি এখানে না থেকে এখানে থাকতো। তাহলে পি বিন্দুটি যদি এখান থেকে সরে এখানে চলে আসে, তাহলে থিটা কোণটা কত হবে, কমতে 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 এখানে 0 হয়ে যাবে। অর্থাৎ অক্ষের উপরের ক্ষেত্রে আমাদের থিটা কত হবে 0 ডিগ্রি। কি বললাম আরেকবার বলছি, দেখো এই তড়িৎ দ্বিমেরুর সঙ্গে পি বিন্দুটি থিটা কোণে আনত রয়েছে। এখন পি বিন্দুটা যদি এখান থেকে সরতে সরতে এখানে চলে আসে, তাহলে এই অক্ষে বরাবর চলে আসবে। তার মানে অক্ষ যেদিক বরাবর আছে এই পি বিন্দুটিও সেদিক বরাবরই ক্রিয়া করছে। তার মানে এই ওপি রেখা আর এই অক্ষের মধ্যবর্তীকার কোণ থিটাটা কত হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখো এই cos 0 ডিগ্রি কত হয়, cos 0 ডিগ্রি কত হয় 1, অর্থাৎ এটার ভ্যালু হয়ে যাবে 1। তার মানে 3 × cos² θ মানে হবে কি 3 × 1, অর্থাৎ E হবে আমাদের 1/4πε0 p/r³ √3 × 1 + 1। এবার 3 × 1 মানে কত, 3 + 1 কত 4, 4 এর রুট করলে কত হবে 2, 1/4πε0 2p/r³। চলে এলো না এক্সপ্রেশনটা, যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে অবস্থিত কোনো একটা বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য কত সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, তাই তো? সেটা আমরা কোথা থেকে পেলাম, এই এক্সপ্রেশনটা থেকে। ঠিক একইভাবে আমরা এর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত কোনো একটি বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য কত বের করতে পারবো, লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি হচ্ছে, এই তড়িৎ দ্বিমেরুর উপরে অবস্থিত এটা যদি আমাদের লম্ব সমদ্বিখণ্ডক হয়, তার উপরে যে কোনো একটা বিন্দু ধরে নাও এটা হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে এটা যদি আমাদের পি বিন্দু হয়, তাহলে এই পি বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার জন্য আমাদের ধরে নিতে হবে কি এই পি বিন্দুটা এইখানে নেই, এটা এখান থেকে এখানে চলে এসছে। তার মানে এই থিটা কোণটা সরে গিয়ে এখানে চলে আসছে। তাহলে এই অক্ষের সঙ্গে এই অক্ষের মধ্যে কোণ কত হবে 90 ডিগ্রি।
তাহলে cos 90 ডিগ্রি কত হবে? cos 90 ডিগ্রি হয়ে যাবে 0, অর্থাৎ এই জায়গাতে আমাদের হয়ে যাবে 0। তাহলে 3 ইন্টু 0 মানে কত হবে? 0, অর্থাৎ E ইজ ইকুয়ালস টু 1/4πε0 p/r³ √3 ইন্টু 0 প্লাস 1। বা 3 ইন্টু 0 মানে তো 0 হয়ে যাবে, শুধু 1 থাকবে, 1-এর রুট নিলে শুধু 1ই থাকবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/4πε0 p/r³। এটা কি? লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত যে কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই যে জেনারেল এক্সপ্রেশনটা পেলাম, যে কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, সেখান থেকে আমরা তার অক্ষের উপরে কত সেটাও বের করতে পারি, তার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কত সেটাও বের করতে পারি। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।